আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। আমি আছি, ভালো মন্দ মিলিয়ে আছি, তারপরেও অসুস্থতা তো কিছু আছি। তারপরে তোমাদের জন্য আমাকে ক্লাসে হাজির হতে হবে, এটাই আমার কাজ। আজকে আমি অষ্টম শ্রেণীর ছাত্রীদের জন্য হাজির হয়েছি। তোমাদের বই বাংলাদেশ বিশ্ব পরিচয়ের আমি ত্রয়োদশ অধ্যায়ের বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রাকৃতিক সম্পদ আসলে কি? প্রাকৃতিক সম্পদ হলো তাকেই বলে যা প্রকৃতিগতভাবে পৃথিবীতে সৃষ্টি হয়ে আছে। আসলে আল্লাহ প্রদত্ত যে জিনিসগুলো পৃথিবীর সৃষ্টির থেকেই আছে, আপনিতেই হয়েছে, সেটাকেই আমরা বলি প্রাকৃতিক সম্পদ। সেই প্রাকৃতিক সম্পদের মধ্যে আছে নদী নালা, মাটি, খনিজ পদার্থ, বায়ু, অনেক কিছুই আছে। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে প্রাকৃতিক সম্পদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো নদ ও নদী। তাহলে শিক্ষার্থীরা, আমি একটু বোর্ডে লিখে দেই আজকে আমরা কি, আমাদের টপিকটা কি। আমাদের টপিকটা হলো বাংলা দেশের একটু বিষয়টা লেখা হয় না, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমি আশা করি শিক্ষার্থীরা তোমরা লাইভে সবাই জয়েন করেছো। আমাদের আজকে টপিক হলো বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ। আমরা পড়ব আজকে নদ নদী। বাংলাদেশের নদ নদীটা পড়বো আমরা। এইটা পড়ার জন্য আমার মনে হয় বাংলাদেশের কিন্তু নদ নদী পড়বো, পাশাপাশি আমি একটা ম্যাপ এঁকে নিই। এটা আগে আমি এঁকে নিই, তারপরে ক্লোজ করে দিয়েছিলাম। আচ্ছা, আমি বাংলাদেশের ম্যাপটা তাহলে আঁকি। আমি আরেকদিনও এঁকেছিলাম বাংলাদেশের ম্যাপ। সবসময় যে ভালো হবে আসলে তা না, খারাপও হতে পারে। আঁকছি, খুব একটা ভালো হচ্ছে না, তারপরেও আমি চেষ্টা করছি। তারপরে আমি চেষ্টা করছি একটু নদীগুলি একটু এঁকে দেই। এদিক দিয়ে ঢুকেছে পদ্মা, এদিক দিয়ে যমুনা, এদিক দিয়ে হলো পুরাতন ব্রহ্মপুত্র, এদিক দিয়ে ঢুকেছে হলো, এখানে হলো মেঘনা মিলিত স্থল, এখানেও মেঘনা, এখানে আছে কর্ণফুলী। এত হিজিবিজি অনেকগুলো নদী, এগুলো তো দেখানো তো টাফ। এদিকে আছে সিলেটের, এদিকে ঢুকেছে সুরমা, আর এদিকে আছে তিস্তা। মোটামুটি এদিকে ঢুকেছে গঙ্গা, এদিকে রাজশাহীতে ঢুকেছে পদ্মা, আর আমাদের চারপাশটাই হলো ভারত। আমাদের তিন পাশটাই হলো ভারত, আর নিচে হলো বঙ্গোপসাগর। হ্যাঁ, এদিকে আছে আমাদের মিয়ানমার। আচ্ছা, মোটামুটি জাস্ট একটা একে আর কি দেখালাম। হ্যাঁ, তো আমাদের আসলে তোমাদের বইটাই নদীর গতিপথ, নদীর শাখা উপশাখা, নদী কার সঙ্গে নদীর মিলিত হয়েছে, আসলে তোমাদের পড়াটা ঠিক সেটা না। তোমাদের পড়াটা হলো সম্পদ হিসেবে নদীকে, নদী নিয়ে পড়া। তারপরেও আমি একটু বললাম। তাহলে আমরা প্রথম জানি নদ ও নদী। নদ কি, নদী কি,
কেনই বা দুইটি নামকরণ, এই দুটি এরকম ভিন্ন 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 নামকরণ করা হলো? তাহলে আমরা প্রথমে চলো জানি যে নদের কি নাই, নদের কোনো শাখা উপশাখা নেই, কিন্তু নদীর কি আছে, শাখা উপশাখা আছে বা থাকে। দেখো, যেমন ব্রহ্মপুত্রের কিন্তু শাখা নদী থাকার কথা না, যেহেতু তার নাম ব্রহ্মপুত্র নদ, তার শাখা নেই। আমরা আগেই বলেছি নদ হলে শাখা নদী থাকে না, কিন্তু ব্রহ্মপুত্রের কিন্তু শাখা আছে, শাখা নদী আছে, যেরকম যমুনা, শীতলক্ষা, বংশী, এগুলো কিন্তু ব্রহ্মপুত্রের শাখা নদী। তাহলে আমরা দেখতে পাই যে শাখা প্রশাখা থাকা না থাকার উপরে কিন্তু নদ নদীর নামকরণের কোনো সম্পর্ক নেই। নদ ও নদীর নামকরণ সম্পূর্ণ ব্যাকরণগত এবং কি বলা যায়, লিঙ্গগত সম্পর্ক আছে নদ নদীর নামকরণের মধ্যে। সাধারণত পুরুষবাচক শব্দের সঙ্গে নদ হয়, যুক্ত হয়, যেমন ভৈরব নদ, কপোতাক্ষ নদ, কিন্তু স্ত্রীবাচক শব্দের সাথে কিন্তু স্ত্রীবাচক শব্দের সঙ্গে নদী যুক্ত হয়, যেমন গৌরী নদী আছে, পদ্মা নদী আছে, যমুনা নদী আছে। সবচেয়ে সঠিকভাবে নদ নদীর পার্থক্য নির্ণয় করা হয় ব্যাকরণগত পার্থক্য দ্বারা। যেমন শব্দের শেষে যদি, নদীর শব্দের শেষে যদি আকারান্ত ওকারান্ত থাকে, তাহলেই কিন্তু করা হয়, নদ নদী আকারান্ত ওকারান্তর উপরেই কিন্তু নির্দেশ করা হয় নদ নদী। আমরা আসলে এটাও তোমাদের জানার বিষয় না, তবুও যেহেতু নদ নদী আছে আমি সার সংক্ষেপে তোমাদের বললাম, এত ডিটেলসে না দিয়ে। তাহলে আমরা এখন চলে যাই আমরা যে এই নদ নদী নিয়ে, আমরা নদ নদীর সম্পদ, উপকার অপকার এসব নিয়ে আমরা আলোচনা করবো, যেহেতু টপিকটা হলো সম্পদ হিসেবে। আমাদের দেশ আমরা জানি নদীমাতৃক দেশ, অসংখ্য নদ নদী উত্তর হিমালয় এবং ভারতের পাহাড়ি অঞ্চল থেকে নেমে এসেছে এই বাংলাদেশের ভূখণ্ডে। শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, বাংলাদেশটা কিন্তু আমাদের এরকম সোজা না, এরকম সমতল না, কিন্তু আমাদের বাংলাদেশটা কিন্তু উত্তর দিকে মাথাটা একটু উঁচু আর দক্ষিণ দিকে একটু ঢালু। এটা মনে রাখবে, আমাদের বাংলাদেশটা কিন্তু একেবারে ফ্ল্যাট না, উত্তরের দিকে একটু উঁচু, দক্ষিণ দিকে একটু নিচু। শিক্ষার্থীরা, এই আমরা জানলাম যে এই বাংলাদেশটা আমাদের আকৃতিগত কেমন আছে। এই বললাম যে অনেকগুলো নদী ভারত থেকে বাংলাদেশের ভূখণ্ডে নেমে এসেছে, সঙ্গে নিয়ে নেমে এসেছে এবং সঙ্গে প্রচুর পলি বয়ে নিয়ে এসেছে। এই প্রচুর পলি বয়ে নিয়ে আসার জন্যই কিন্তু আমাদের দেশে বিশাল একটা বদ্বীপের সৃষ্টি হয়েছে। এই পলি জমিতে বিপুল পরিমাণে আমাদের দেশে বিভিন্ন সিজনে, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফসল ফলে থাকে এই উর্বরতার জন্য। এই নদীকে ঘিরেই কিন্তু আমাদের এই জীবন যাপন, সংস্কৃতি এবং ইকোসিস্টেম। ভারত থেকে প্রায় 54টি নদী কিন্তু আমাদের দেশে এসে ঢুকেছে। বাংলাদেশের মতো এই বাংলাদেশের নদীগুলো ঢুকে কি আছে, একটা জালের মতো ছড়িয়ে আছে, অসংখ্য ছোট বড় নদী আছে। তার মধ্যে প্রধানগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, তিস্তা ইত্যাদি ইত্যাদি। আর বেশিরভাগ নদীগুলোর উৎপত্তি কিন্তু হিমালয়, তিব্বত, আসামের বরাক এবং লুসাই পাহাড় থেকে এসেছে। এই সবগুলো নদী কিন্তু বিভিন্ন জেলা উপজেলা পেরিয়ে এসেছে আজমেরীগঞ্জে এসে সবগুলো নদী মিলিত হয়ে মেঘনা নাম ধারণ করে এই বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে। শিক্ষার্থীরা, সবগুলো নদী তো আমরা জানো আমাদের উপরের দিকে আসাম, ভারত, হ্যাঁ, ওদিকে উত্তর দিকে হিমালয়, তারপরে আমাদের গঙ্গা এসে
আমাদের কি আমাদের নিচের দিকে, আমাদের ম্যাপে, বাংলাদেশের ম্যাপটার নিচের দিকে হলো এই যে নিচের দিকটা হলো বঙ্গোপসাগর, যার ফলে সব নদী মেঘনা নদী হয়ে বঙ্গোপসাগরে এসে পতিত হয়েছে, পতিত হয়ে এখানে বিশাল একটা বদ্বীপের সৃষ্টি করেছে। শিক্ষার্থীরা, তোমরা জানো নদীর পথে ছিল এক সময় আমাদের ভরসা। যুগ যুগ থেকে আমরা মাছ খেয়ে অভ্যস্ত, কারণ প্রাক ঐতিহাসিক যুগ থেকেই কিন্তু আমরা এই মাছ খেয়ে অভ্যস্ত। এই নদীকে ঘিরে আমাদের খাবার জীবিকা গড়ে উঠেছে। কৃষি নির্ভর এদেশের অর্থনীতিটাই এই নদীর নিকট ভীষণভাবে ঋণী। বাংলাদেশে এই প্রতিটি নদীর কিন্তু গুরুত্ব অপরিসীম। ব্যবসা বাণিজ্য তথা অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু কর্মশীলের গুরুত্ব অপরিসীম। দেশের আমদানি এবং রপ্তানি বাণিজ্য এইগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু এই কর্ণফুলী নদী। আমাদের প্রধান সমুদ্র বন্দর জানো, মংলা সমুদ্র বন্দর। এছাড়াও কি আছে, এই কর্ণফুলী নদীর তীরে এই বন্দর অবস্থিত। কর্ণফুলী একটি পাহাড়ি খরস্রোতা নদী বলে পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই যে নদীতে যে বাঁধ দিয়ে এটা থেকে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয়। এছাড়া চট্টগ্রাম অঞ্চলের লোকজ সংস্কৃতিতে কর্ণফুলীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই নদী, কোন নদী? কর্ণফুলী নদী দেশের অর্থনীতি সচল রাখতে কার্যকর ভূমিকা পালন করছে। পরিকল্পিতভাবে মানে কি বলবো, প্রাপ্যতা ও ব্যবস্থা থাকতে হবে এই নদীগুলোর। জীব জগতের অস্তিত্ব বিকাশে পানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই পানির ভূমিকা। কারণ আমরা বলেছি পানির অপর নাম জীবন। কৃষি ও শিল্প বিকাশে পানির অভাবে কৃষি, তারপরে হলো শিল্প ও দৈনন্দিন জীবনযাপন কি হয়ে যায়, বাধাগ্রস্ত হয়ে যাবে পানির অভাব যদি থাকে। সেক্ষেত্রে সারা বছর পানির প্রাপ্তি, প্রবাহ এবং বন্টন নিশ্চয়তা করতে নদ নদী, খাল বিল, পুকুর, হাওর বিল এগুলি পরিকল্পিতভাবে পানি ধারণ রাখার লক্ষ্যেই কিন্তু এই আমাদের দেশে কিন্তু পানি সম্পদ ব্যবস্থাপনা করা হয়েছে। এছাড়া কলকারখানা প্রতিষ্ঠিতও কিন্তু হয় এই নদ নদীর ব্যবহার প্রতিষ্ঠিতের জন্য। নদ নদীর ব্যবহার সবচেয়ে বেশি। সেচ প্রকল্প গড়ে তোলার ক্ষেত্রে নদ নদীর বিশেষ ভূমিকা রয়েছে। দেখো, মেঘনা নদী থেকে পানি নিয়ে বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম জেলার উন্নত চাষাবাদও কিন্তু সম্ভব হচ্ছে। সারা দেশেই নদ নদীর পানিকে ব্যবহার করে বিভিন্ন কৃষি পরিকল্পনা করা হচ্ছে। দেশের দক্ষিণাঞ্চলের মানুষের সাথে যোগাযোগের ক্ষেত্রেও কিন্তু এই পানির পথে লঞ্চ, স্টিমার দিন দিন সম্প্রসারিত হচ্ছে। এখন এই পরিবহনের জন্য কিন্তু কি হতে পারে, নদীর পানির যদি অভাব থাকে, সেই জন্য বাংলাদেশে নদীর সমূহের যে উজান অঞ্চল থেকে প্রচুর পলি জমে যায়। এই পলিগুলো যদি তলায় যদি থেকে যায় তাহলে কি হবে, নদী ভরাট হয়ে যাবে। দীর্ঘ সময় এই নদীর তলায় যদি এরকম পলি জমতে থাকে তাহলে কি হবে, পানি উপচে বন্যা হবে, অনেক ফসলাদি নষ্ট হবে, মানুষের ঘর বাড়ি ভেঙে যাবে। তাহলে কি করতে হবে, নদীর এই পথগুলোকে, নদীকে ড্রেসিং করতে হবে। নদীকে শাসন করা যাবে না। নদীর কিনারে আজকাল ভূমিদস্যুরা কি করছে, নদীর তীর দখল করে সেখানে স্থাপনা তৈরি করছে। স্থাপনা তৈরির জন্য কি হচ্ছে, নদীর গতিপথ বেঁকে যাচ্ছে। নদী তার আপন গতিতে সে চলতে
করতে পারছে না। বিধায় কি হচ্ছে, নদী এইভাবে কিন্তু বাংলাদেশের অনেক নদী কিন্তু কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। এই দেখো যেরকম উদাহরণ দিই, আমাদের পদ্মা নদী, আমাদের এই ভারত থেকে উঠে এসে উত্তর দিকে এসে পশ্চিম হয়ে গঙ্গা নদী হলো বাইরে। এই গঙ্গা নদী তো ভারত থেকে এসে দেখো রাজশাহীতে পদ্মা নদী নামে ঢুকেছে। এই পদ্মা এই যে নদী শাসন করছে যে বহির্বিশ্বের দেশগুলো, যেখান থেকে এই নদীগুলো বয়ে এসছে, দেখো গঙ্গা নদী এই নদীগুলোতে বাদ দেওয়ার ফলে কি হয়েছে, আমাদের পদ্মার পানি শুকিয়ে যায়। আমরা যখন পদ্মায় আমাদের পানির দরকার, সেই সময়টা আমরা পদ্মাতে পানি পাচ্ছি না। আমরা জানি আমাদের পদ্মার ইলিশ, বিখ্যাত পদ্মার ইলিশ, এই ইলিশ আমাদের দেশের নানান জায়গায় নানান দেশে কিন্তু আমরা আমাদের দেশে রপ্তানি করে থাকি, বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আরও একটা জিনিস দেখি যে এই পদ্মার পানি পদ্মা শুকিয়ে যাওয়ার ফলে রাজশাহীতে প্রচণ্ড গরম। আমরা জানি যে রাজশাহীতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়, কারণ এই পানি না থাকায় বায়ুতে কি থাকে না, জলীয় বাষ্প থাকে না। জলীয় বাষ্প না থাকায় কি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। সুতরাং সেখানে মানুষের জনজীবন কি হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে, ইকোসিস্টেম বদলে যাচ্ছে। নদীর এই সিস্টেমগুলো বদলে যাওয়ার ফলে কি হচ্ছে, মানুষের নানান রকম রোগ হচ্ছে, হ্যাঁ, আর মানুষের জীবিকা বদলে যাচ্ছে। বদলে যাওয়ার ফলে কি হচ্ছে, এই মানুষগুলি শহর ভিত্তিক হচ্ছে, শহরের চাপ করছে, হ্যাঁ, শহরগুলা কি অনেক মানে জনজীবন এত ঘন হয়ে গেছে যে এখানে একটা জীবনযাপন করা একটা অতিষ্ঠ হয়ে গেছে। এছাড়া যখন যেখানে মানব বেশি থাকবে, সেখানে পলিউশনটা বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সুতরাং আমাদের যে দেশের যে ভারত থেকে যে নদীগুলো আমাদের দেশে বের হয়ে এসেছে, সেই নদীগুলোকে কি করতে হবে, শাসন করা যাবে না। কিন্তু আন্তর্জাতিক আইনে আছে, যদি কোনো নদী দুটি দিকে প্রবাহিত হয়, বাইরে থেকে এই নদীগুলো এসে ভিতরে ঢুকে এবং তার ধারা দুটি থেকে, এই আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নদীগুলোর মধ্যে কি দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে না। সুতরাং এই নদীতে যেন বাদ দেওয়া না হয়, ফারাক্কার পানি, বাঁধের পানি যেন আমাদের যে হিস্সা বন্টন আমাদের জন্য সঠিকভাবে দেওয়া হয়, সেই জন্য আমাদের দেশের সরকারকে কি করতে হবে, আন্তর্জাতিকভাবে তাদেরকে চাপ সৃষ্টি করতে হবে। এনিহাও তাদের কাছ থেকে আমাদের পানির বন্টন যে হিস্সা, যে পাওনাটুকু, এইটুকুনো যেন আমরা সময় মতো সঠিক পরিমাণ পানিটা যেন আমরা পেয়ে থাকি, সেই দিকেও আমাদের সরকারকে যথেষ্ট পরিমাণ খেয়াল রাখতে হবে। দেখো আমাদের এই প্রচুর, এই আগেই বলেছি, এইভাবে শুকিয়ে যাওয়ার ফলে অনেক নদী আমাদের কি হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। যার কারণে কি হচ্ছে, বাংলাদেশে এই নদী সীমানায় পানির প্রাপ্যতা দেখা দিয়েছে, যে এই পানির বাদ ধরার ফলে যে পানিটা আটকে গেছে, অবশ্যই আমাদের দেশের প্রাপ্যতা দেখা দিয়েছে। সেই প্রাপ্যতাটুকু আমাদের অর্জন করতে হবে, কারণ আমাদের দেশে শুধু একটি নদী উৎপত্তি হয়েছে আমাদের ভিতর থেকে, আর সবই তো ভারত থেকে এসেছে। যেহেতু ভারত থেকে এসেছে, এখন ভারত যদি এই পথগুলোকে বন্ধ করে দেয়, তাহলে কি হবে, আমাদের জীবিকা বদলে যাচ্ছে, ইকোসিস্টেম বদলে যাচ্ছে। আগেই বলেছি, এইগুলির জন্য কি হচ্ছে, আমাদের দেশের মানুষ আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখো এই নদীকে ঘিরে কিন্তু আমাদের দেশের সংস্কৃতির অনেক বিকাশ ঘটেছে। এতে কি হয়েছে, আমাদের শিল্পীর সৃষ্টি হয়েছে, কবি সাহিত্যিকের সৃষ্টি হয়েছে, হ্যাঁ, প্রচুর সুন্দর সুন্দর গান আমাদের বাংলা সাহিত্যকে কি করেছে, সমৃদ্ধ করেছে এই নদী সম্পদ। এই নদী সম্পদ যদি আমরা জানি, এই নদীতে প্রচুর পরিমাণ মাছ হয়, সেই মাছগুলো কী করে, সরকার বিদেশে রপ্তানি করে, অভ্যন্তরীণ আমাদের জনগণের চাহিদা মেটাই বিদেশে রপ্তানি হচ্ছে, সেগুলো আবার আমাদের রপ্তানি করাতে আমাদের অর্থ আসছে, সেটা কিন্তু আমাদের দেশের জন্য একটা বিপুল একটা কি সুখবর। যদি আমাদের এই দেশের নদীগুলি শুকিয়ে যায়, তাহলে আমাদের যে প্রচলিত কথা ছিল, মাছে ভাতে বাঙালি, সেই ঐতিহ্যটা আমরা ধরে রাখতে পারবো না। আর আমি বলবো সরকারকে ভীষণভাবে করতে হবে, এই নজরদারি করতে হবে, যেন আমাদের এই নদীগুলো ভূমিদস্যুরা দখল করে নিতে না পারে, কোনো স্থাপনা করতে না পারে, এবং নদীর গতিপথ যেন বদলায় না যায়।
আমরা এমনিতে দেখা যায় নদীর ভাঙনের ফলে প্রচুর ঘর বাড়ি জমি জামা নদীর বুকে বিলীন হয়ে যাচ্ছে। এই বিলীন হয়ে যাওয়াতে কি হচ্ছে, অনেকরকম আমাদের জমির পরিমাণ কমে যাচ্ছে, মানুষ বেকার হচ্ছে, এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান, অনেক অফিস আদালত নদীর বুকে তলিয়ে গেছে। সুতরাং এই ভয়াবহ অবস্থা থেকে বাঁচতে হলে কি করতে হবে? সরকারকে এই নদীর দিকে মনোনিবেশ করতে হবে, কারণ এই নদীর জন্যই কিন্তু আমাদের এই জনজীবনটা অন্যান্য দেশ থেকে একটু ভিন্নতর। আমাদের এই দেশের মানুষ যখন মাঝি মোল্লার দেশ, তখন তারা কিন্তু এই বৈঠা মেরে অনেক হচ্ছে, কি বলে, খুব কর্মঠ, ওরা খুব শক্তিশালী পেশিধারী মানুষ মনে হয় আমাদের দেশের মানুষ। তো দেখা যাচ্ছে যে নদীকে বাঁচাতে হবে, জনসচেতনতা সৃষ্টি করতে হবে আমাদের দেশের মানুষের ভিতরে। সেটা নানানভাবে প্রচার প্রসারের মাধ্যমে, কিন্তু নানান ডকুমেন্টের মাধ্যমে, নানান হ্যান্ডবিলের মাধ্যমে, ছোটো ছোটো কমিউনিটিগুলোতে ছোটো ছোটোভাবে আলোচনা সভা করে, সেগুলো গোষ্ঠী করে হতে পারে। এমনি কমিউনিটিগুলোতে আলোচনার মাধ্যমে কিন্তু নদীর যে গুরুত্ব, নদী আমাদের জীবনে কি প্রভাব ফেলছে, এগুলো জনগণকে জানাতে হবে এবং সচেতন হতে হবে। সবচেয়ে বেশি সরকারকে, পানি সম্পদ মন্ত্রণালয়কে ভীষণভাবে সচেতন হতে হবে এই নদীকে বাঁচিয়ে রাখার জন্য। শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ নদী কি, কেনই বা নদীর এই নাম, নদ নদীর নাম হয়েছে, এই নদ নদীগুলো আমাদের কিভাবে সম্পদ এবং কিভাবে এই নদীকে আমরা রক্ষা করে রাখতে পারি সেই আলোচনা করলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে, উপকৃত হব। আর আমি চাই তোমরা এই প্রোগ্রামটা ডাইরেক্ট লাইভে এসে দেখো, শোনো, এবং প্রয়োজন বোধে যখন যা কিছু জানবে না, আমার কমেন্টস বক্সে আমার কিছু জানার জন্য আমার কাছে কোশ্চেন করবে, আমি অ্যান্সার দেবো। আমি চাই এমন কোশ্চেন করো, ম্যাডাম আপনারটা লেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, আপনার এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আমি আসলে এরকম কমেন্টস চাই না। আমি চাই তুমি কি জানতে চাও। সব কথাই তো এই স্বল্প পরিসরে ব্যক্ত করা কঠিন হয়ে যায়, যার ফলে তোমাদের কোনো কোশ্চেন থাকে সেগুলো কমেন্টস বক্সে কোশ্চেন করবো, আমি সেগুলোর অ্যান্সার দেবো। আমি দুঃখিত যে এই পর্যন্ত আমাকে কেউ কোনো কোশ্চেন করবে। তাহলে কি আমি ধরে নিব যে আমি যা পড়িয়েছি ওটা পড়িয়ে সব জেনে গেছো? তাহলে আমি খুবই খুশি হব। আর যারা জানো না, যারা বুঝতে পারছো না, তোমাদের ডায়েরিতে, স্কুলের ডায়েরিতে আমার ফোন নাম্বার আছে, অবশ্যই আমাকে ফোন করতে পারো, কমেন্টস বক্সে লিখতে পারো, অবশ্যই তোমাদের আমি সেগুলো সমাধান করে দেব। তো শিক্ষার্থীরা, আজকের মতো এখানে এই ক্লাসটা সমাপ্তি টানি, কারণ এরপরে আমি অন্য প্রাকৃতিক সম্পদ অন্য যে কোনো একটা নিয়ে আমি আলোচনা করবো। সেই প্রিপারেশন নিয়ে তোমরা থাকো, আমিও সেই দিনের অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফিজ।